প্রিয় বন্ধু বান্ধবী ও স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে, আর আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে আজকে আমি একটা ছোট্ট বিষয়, ছোট্ট ধারণা নিয়ে তাদের সাথে আমি আলোচনা করব। সেই ছোট্ট বিষয়টার নাম তড়িৎ প্রবাহ মাত্রা ও ওহমের সূত্র। এই তড়িৎ প্রবাহ মাত্রা ও ওহমের সূত্রটা ক্লাস 12-এর টপিক। যারা ক্লাস 12-এ তোমরা রয়েছো তারা নিশ্চয়ই এই চ্যাপ্টারটা লক্ষ্য করেছো, এবং এই চ্যাপ্টারটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িৎ বিজ্ঞানের পরেই রয়েছে। আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবং আলোচনাটা করার আগে আমি আরেকটি জিনিস বলে দিই। এই যে আলোচনাটা হবে আমাদের বোর্ড এক্সামের লেভেলে। বোর্ড এক্সাম মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ডের যে ফাইনাল এক্সামটা হয় সেই অনুসারে আমাদের চ্যাপ্টারটা আলোচনা হবে। মানে আমরা জি মেইন, জি অ্যাডভান্স বা নিটের জন্য অত গভীরে এই চ্যাপ্টারটার সম্বন্ধে সেই রকম এখন আজকের টপিকে জানবো না। এর পরের টপিকে বা অন্য কোনো ক্লাসে আমরা এটা নিয়ে আরও ডিটেলসে হয়তো জানতে পারি। তার মানে আমরা যখন এটা পড়বো, আমাকে অবশ্যই একটা কোনো টেক্সট বুক ফলো করতে হবে। আর আমি আজকে যে বইটা ফলো করে তোমাদেরকে পড়াবো সেই বইটা আমরা সবাই জানি, সবাই চিনি, এবং সবার কাছেই সেই বইটা রয়েছে। সবার প্রিয় বই ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনীর বইটা পরে আমিও বড় হয়েছি। দুয়ারি স্যার লেখা, দুয়ারি স্যার, মজুমদার স্যার ও মাইতি স্যার। তো অনেক ধন্যবাদ স্যারদেরকে। তো আজকের টপিকটা আলোচনা করার আগে, তড়িৎ প্রবাহ ওহমের সূত্র আলোচনা করার আগে আমি আরেকটু বলে দিই যে আমরা টপিক ওয়াইজ আলোচনা করে যাব ছায়া প্রকাশনীর বইটাকে টেক্সট বুক হিসাবে ধরে। তো আজকের এই যে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ওহমস ল, এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমি জেনে নেব যে স্থির তড়িৎ বিজ্ঞানের কতটা ধারণা হালকা করে মনে রয়েছে। আমরা এই চ্যাপ্টারটাতে যে রাশিটাকে সব থেকে বেশি কাজে লাগাবো সেই রাশিটার নাম হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু স্থির তড়িৎ বিজ্ঞানেই হয়ে গেছে। অনেকের হয়তো মনে আছে, অনেকের আবার মনে নেই। তার জন্য আমি জিজ্ঞেস করব যে তড়িৎ বিভব কি? হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? আচ্ছা, একটু গুলিয়ে যাচ্ছে তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আবার মনে করিয়ে দেব। তার আগে আমি জেনে নেব পৃথিবীতে যে এত কিছু জিনিস তৈরি হয়েছে। পৃথিবীতে আমরা কত রকমের জিনিস দেখতে পাই? প্রচুর রকমের জিনিস, প্রচুর জিনিস রয়েছে, অনেক জিনিস রয়েছে। এই জিনিসগুলো যে রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা যদি ভালোভাবে দেখি কোনো না কোনো মৌল দ্বারা গঠিত। এখনও পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? এখনও পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা প্রায় 118টি। তার মানে পৃথিবীতে জিনিস কি মাত্র 118টা? না, জিনিস অনেক ধরনের, কিন্তু মৌল মাত্র 118টা। এবং এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে পৃথিবীতে এত যে জিনিস তৈরি হয়েছে সব কোনো না কোনো মৌল দিয়ে। এবার প্রত্যেক মৌলের সব থেকে ছোট কণাটা পরমাণু। তার মানে আমরা পৃথিবীতে যে এত জিনিস দেখছি প্রত্যেকটাই কোনো না কোনো পরমাণু দ্বারা গঠিত। পরমাণুর বাইরে কোনোটাই নেই। আর এই পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে আমরা মৌলর সব থেকে ছোট কণা কি পেলাম? পরমাণু। আর এই পরমাণুকে যদি ভাঙি আমরা 3 ধরনের কণা দেখতে পাই। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে আমরা নিউট্রনকে নিয়ে কাজ করব না এখন। কেননা আমরা দেখেছি যে নিউট্রনের মধ্যে সেই ধর্মটা নেই। কেবলমাত্র কার মধ্যে আছে? ইলেকট্রন আর প্রোটনের ভেতর। ইলেকট্রন আর প্রোটনের ভেতর সেই ধর্মটা রয়েছে। এই ইলেকট্রন আর প্রোটনের ভেতর যে ধর্মটা রয়েছে, আমি যেটা বলতে চাইছি তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে ফেলেছ। সেই ধর্মটারই নাম হচ্ছে আধান বা চার্জ। তাহলে এখন যদি বলা হয় আধান বা চার্জ কাকে বলবো? আধান বা চার্জ হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের ভেতর থাকা এমন একটা ধর্ম যেটার জন্য ইলেকট্রনকে বিকর্ষণ করে, ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করে, এবং
প্রোটন প্রোটন বিকর্ষণ করে। এই আধান বা চার্জ ধর্মটাকে আমরা আবার দেখেছি ইলেকট্রনের ভেতর যা রয়েছে প্রোটনের ভেতর তার বিপরীত। তার জন্য আমরা ইলেকট্রনের আধানটাকে ধরেছি ঋণাত্মক আর প্রোটনের আধানটাকে ধরেছি ধনাত্মক। আমরা যদি এটা ভাইস ভার্সাও ধরতাম কোনো অসুবিধে হতো না। একটাকে আর একটার বিপরীত বোঝানোর জন্য একটাকে আমি ঋণাত্মক ধরেছি আর একটাকে ধনাত্মক। তাহলে আমাদের আধান কি? আধান তাহলে প্রোটন বা ইলেকট্রনের ভেতর থাকা একটা ধর্ম। হ্যাঁ, তা এগুলো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ বিজ্ঞানে জেনে গেছি, কিন্তু একটু মনে করানোর জন্য আমি আর একবার আলোচনা করে দিলাম। এবার আমরা আসব মূল জিনিসে, যেটার নাম কি? তড়িৎ বিভব। গুড। হ্যাঁ, আমরা এখন জানব তড়িৎ বিভব সম্বন্ধে। তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ, কোনো বিন্দুর তড়িৎ বিভব কাকে বলবো? তড়িৎ বিভব হচ্ছে এক প্রকার কার্য। হ্যাঁ, অবশ্যই কার্য। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে কৃত কার্য। যদি আমি অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আনি, তাহলে ওই বিন্দুতে আনতে যতটা কার্য করতে হবে সেই পরিমাণ কার্যকে বলবো আমরা ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, যেটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টার পড়ার সময় জেনে গেছি। আমি আবার একটু শুধু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহী কাকে বলবো বাবু? হ্যাঁ, পরিবাহী আমরা অনেক মৌল রয়েছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে বলবো পরিবাহী। এবার তাহলে তারা তড়িৎ পরিবহন কেন করতে পারে? হ্যাঁ, তাদের একটা জিনিস আছে। কি জিনিস আছে? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কিভাবে তড়িৎ পরিবহন করে আমরা একটু পরেই ব্যাখ্যা করব। তার আগে শুধু জেনে যাব যে পরিবাহীর মুক্ত ইলেকট্রন আছে আর অপরিবাহীর মুক্ত ইলেকট্রন নেই। পরিবাহীর মুক্ত ইলেকট্রন আছে। পরিবাহী আর অপরিবাহীর মধ্যে পার্থক্য মূলত এখানেই, যে মুক্ত ইলেকট্রন যদি থাকে তাহলে পরিবাহী, আর যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে অপরিবাহী। এবার আমি একটা এখানে পরমাণুর ছবি দেখিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর এটা কি মধ্যেরটা আমি নাম লিখিনি, নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে আছে কক্ষপথগুলো। এই কক্ষপথগুলোতে ঘুরে বেড়াচ্ছে কে? ইলেকট্রন। হ্যাঁ, এবার যদি বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের ওপর কোনো মৌলের পরমাণুর আকর্ষণ বলটা এতটাই কম যে ওই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো পরমাণুটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার পরমাণুটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কোথায়? ধরে নিলাম আমরা একটা কোনো পরমাণুর বা অ্যালুমিনিয়ামের রড নিলাম, একটা অ্যালুমিনিয়ামের দণ্ড নিলাম, অ্যালুমিনিয়াম মৌলটার একটা দণ্ড নিলাম। এই দণ্ডটাকে আমি এখানে দেখিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কি? পরমাণুগুলো। এগুলো পরমাণু, এগুলো পরমাণু। এই পরমাণুগুলোতে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো যদি হঠাৎ করে বের হয়ে যায়, কেন বের হবে? যদি প্রোটনের আকর্ষণ বলটা ততটা না থাকে, তাহলে তারা পরমাণুর মাঝের যে ফাঁকা স্থানগুলো, যেগুলোকে বলি আমরা ইন্টার অ্যাটমিক স্পেস, সেই ইন্টার অ্যাটমিক স্পেসগুলোতে কিন্তু চলে আসবে। আর তারা তাহলে যেহেতু কোনো পরমাণুর দ্বারা আবদ্ধ নয়, তারা ঘুরে বেড়াবে। এই যে ইলেকট্রনগুলো যেগুলো কোনো নির্দিষ্ট পরমাণুতে আবদ্ধ না থেকে ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনগুলোকে বলবো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দ্বারা আবদ্ধ থাকছে না। কোথায়? কক্ষপথে থাকছে না, কিন্তু বাইরের ইন্টার অ্যাটমিক স্পেস অর্থাৎ পরমাণুগুলোর মাঝের স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনগুলোকে বলবো আমরা মুক্ত ইলেকট্রন। যারা তড়িৎ পরিবহন করে তারা কিন্তু এই মুক্ত ইলেকট্রনগুলোর জন্যই তড়িৎ পরিবহনটা করতে পারে। আর যারা তড়িৎ পরিবহন করে না, তাদের মুক্ত ইলেকট্রন নেই বলেই পারে না। তাহলে আমরা জেনে গেলাম কি আবার রিমাইন্ড করে দিচ্ছি। আমরা জেনে গেলাম পরমাণু, আধান, তড়িৎ বিভব, মুক্ত ইলেকট্রন, এই জিনিসগুলো আমরা জেনে গেলাম। হ্যাঁ, আমরা এবার আসল টপিকে আমরা চলে আসছি। হ্যাঁ,
আমরা এখন জানব তড়িৎ কি করে প্রবাহিত হয়, তড়িৎ উৎস হিসেবে কি কাজ করে। এই যে আমরা চারিদিকে দেখি বৈদ্যুতিক তার, এই বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে কী যায়? তড়িৎ যায়। হ্যাঁ, আমরা সবাই জানি তড়িৎ যায়। আসলে তড়িৎ যায় না, এখানে যায় আধান। আর আধান বা চার্জকে আমরা তড়িৎ বলি। হ্যাঁ, তার মানে তড়িৎই যাই। হ্যাঁ, তো এবার এই তড়িৎ কিভাবে যায়, কিভাবে এর সৃষ্টি হয়, এর প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা কিন্তু আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা তার আগে বোর্ডে একটা ছবি এঁকেছি। কী ছবি? এখানে দেখতে পাচ্ছি একটা মাইনাস দেখা যাচ্ছে বা নেগেটিভ চিহ্ন। হ্যাঁ, আমরা এখানে যদি এমন একটা পরমাণুকে এনেছি, এখানে আমরা একটা পরমাণুকে এনেছি, যে পরমাণুটা একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে এটাকে আর কি পরমাণু বলা যাবে না, এটা ঋণাত্মক আয়ন হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে নেগেটিভলি চার্জড কোনো পার্টিকেল এনেছি, এক কথায় নেগেটিভলি চার্জ বা ঋণাত্মক আধানে আহিত কোনো কণাকে এখানে এনেছি। এবার যদি আরও ঋণাত্মক আধানে আহিত কোনো কণাকে আমি ওখানে আনতে যাই, এই কণাটা কি আনতে দেবে বাবু? না, এই কণাটা কিন্তু আর আনতে দেবে না। এই কণাটা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে যদি আমাকে আরও বাইরে থেকে ঋণাত্মক আধান সমন্বিত কণাকে আনতে হয়, এই যে আমরা মাইনাস ঋণাত্মক কণাটা দেখছি সবসময় বাধা দেবে, কেননা মাইনাসে মাইনাসে বিকর্ষণ করবে। মানে এখানে যদি আমরা একটা ঋণাত্মক আধানে আহিত কণা ধরে নিই, ঋণাত্মক আধানে আহিত কখন হবে? যখন ইলেকট্রন নিয়ে নেবে। কোনো পরমাণু যদি ইলেকট্রন নিয়ে নেয়, এক্সট্রা ইলেকট্রন তার কাছে চলে আসে, তার প্রোটন সংখ্যার থেকে বেশি পরিমাণ ইলেকট্রনের সংখ্যা যদি হয়ে যায়, তখন সে কিন্তু ঋণাত্মক আধানে আহিত হয়ে যায়। এবার সে আরও যদি ঋণাত্মক আধানে আহিত কোনো কণাকে আমি এখানে আনতে চাই, এ কিন্তু আনতে দেবে না, এ বাধা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এই যখন বাধা দেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাকে কি করতে হবে? বাইরের থেকে বল প্রয়োগ করে 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 আমাকে আনতে হবে। আর বাইরে থেকে বল প্রয়োগ করার থেকে আমরা যদি বলি বাইরে থেকে শক্তি দিয়ে আনতে হবে। হ্যাঁ, আমরা যদি এখানে আরো ঋণাত্মক আধান আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? শক্তি দিয়ে আনতে হবে বাইরে থেকে। আমি প্রথমে একটা এনেছিলাম, প্রথমে আমরা একটা ঋণাত্মক আধানকে এনেছিলাম, তারপরে আমরা ধরো আরও ঋণাত্মক আধান আনলাম, তাহলে দুটো হলো। এরপরে যদি আবার ঋণাত্মক আধানকে আনতে চাই, আবার কিন্তু বাধাটা বেশি হবে, কারণ আধানের মান বাড়ছে আর কুলম্বের সূত্র অনুসারে বিকর্ষণ বলটা আরও বেশি বেড়ে যাবে। তার মানে যদি এখানে আরও ঋণাত্মক আধানকে আমি আনতে চাই, আমাকে একদমই প্রচুর প্রচুর বাধা দেবে। আর এই বাধাকে অতিক্রম করে আমাকে কিন্তু আনতে হবে। তার মানে আমাকে বাইরে থেকে প্রচুর শক্তি লাগবে। আর এই শক্তিটা যে আমরা প্রয়োগ করছি বা দিচ্ছি, এই শক্তিটা যে দিচ্ছি, এটা কোন বলের বিরুদ্ধে? হ্যাঁ, কুলম্বীয় বলের বিরুদ্ধে। কুলম্বীয় বল বা স্থির তড়িৎ বিকর্ষণ বল। হ্যাঁ, আমরা যারা স্থির তড়িৎ চ্যাপ্টার পড়ে নিয়েছি, তারা জেনে গেছি যে স্থির তড়িৎ বলটা সংরক্ষী বল, কনজারভেটিভ ফোর্স। এই কনজারভেটিভ ফোর্স মানে কি? এই বলের বিরুদ্ধে যদি কার্য করা হয়, সেই কার্যটা কোথায় কি হয়? হ্যাঁ, এই কার্যটা সঞ্চিত থাকে, যে তার জন্য এই বলটার নাম সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। তার মানে এখানে যে আমি অনেকগুলো ঋণাত্মক আধানে আহিত কণাকে এনেছি বিকর্ষণ বলের বিরুদ্ধে, বাইরে থেকে শক্তি প্রয়োগ করে আমি নিজে কার্য করে, তার মানে আমি আমার দ্বারা যে কার্যটা করা হয়েছে, সেই কার্যটা বা সেই শক্তিটা এখানে জমা আছে, সেই শক্তিটা এখানে জমা থাকবে। এবার ঠিক একই রকমভাবে আমরা যদি ধনাত্মক আধানে আহিত কোনো কণাকে এখানে আনি এবং তার চারপাশে আরো প্রচুর ধনাত্মক আধানে আহিত কণা আনি, তাহলে এখানেও প্রচুর শক্তি জমা হয়ে গেল, এখানেও কিন্তু প্রচুর শক্তি জমা হয়ে গেল। এবার আমাদের বিভব যারা বুঝে গেছি, তারা তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে বা তড়িৎ বিভবের থেকে এটা স্পষ্টত বলে দিতেই পারি যে এখানে যে শক্তি জমা হয়েছে, এখানকার যে মোট তড়িৎ বিভব শক্তি বা আমরা পোটেনশিয়াল এনার্জি যদি বলি বা তড়িৎ স্থিতি শক্তি যদি বলি, এখানকার তড়িৎ স্থিতি শক্তিকে যদি আমরা পজিটিভ ধরি, পজিটিভ ভি দিয়ে ডিনোট করলাম,
আর এখানকার তড়িৎ স্থিতিশক্তিকে তাহলে কি দিয়ে ডিনোট করতে হবে? নেগেটিভ ভি দিয়ে। কারণ ঋণাত্মক আধানে আহিত, যেহেতু ঋণাত্মক আধানগুলো এনেছি, তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী এখানকার বিভব হবে ঋণাত্মক আর এখানকার বিভব হবে ধনাত্মক। এবার কি করেছি, এবার আমি শুধু জানবো যে এদের বিভব পার্থক্যটা কত। বিভব পার্থক্য কত হবে বাবু? প্লাস ভি মাইনাস অফ মাইনাস মানে 2v, ইংরেজিতে বললে পোটেনশিয়াল ডিফারেন্স। হ্যাঁ, আমি যদি এখানকার বিভবকে ধনাত্মক ধরি, তাহলে এখানকার বিভবকে ধরতে হবে ঋণাত্মক। হ্যাঁ, স্বাভাবিকভাবে এদের বিভব পার্থক্য বা পোটেনশিয়ালের ডিফারেন্স কত হলো? প্লাস ভি মাইনাস অফ মাইনাস ভি মানে 2v। পোটেনশিয়াল ডিফারেন্স দাঁড়িয়ে গেল 2v। 2v হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। এবার এই দুই জায়গায় আধান জমা আছে, এখানে ঋণাত্মক আধান জমা আছে আর এখানে ধনাত্মক আধান জমা আছে। শুধু আধান জমা নয়, আধান জমা হওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি জমা রয়েছে। এবার আমি কি করলাম, আমি এবার এদেরকে পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম। কি দিক দিয়ে যুক্ত করলাম? এটা একটা পরিবাহী তার, এটা একটা পুরোটা পরিবাহী তার, আর এটা একটা পরিবাহী তার। এদেরকে আমি পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম, কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম। এবার বলো কি হতে পারে? হ্যাঁ, পরিবাহী তার মানে কি? নিশ্চয়ই কোনো পরিবাহী দিয়ে তৈরি। পরিবাহী মানে ধরে নিলাম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এবার যে কোনো পরিবাহী হতে পারে, অ্যালুমিনিয়াম না, কপার হতে পারে, নিকেল হতে পারে। আমরা ধরে নিলাম যে কোনো একটা পরিবাহী তার দিয়ে এদেরকে যুক্ত করে দিলাম। পরিবাহী তার আছে মানে কি আছে? পরিবাহীতে কি থাকে? পরিবাহীতে মুক্ত ইলেকট্রন হ্যাঁ, মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনগুলো কি হচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। পরিবাহীতে কি থাকে বাবু? মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। আমরা এখানে অনেক ঋণাত্মক আধান জমা রেখেছি, এখানে অনেক ধনাত্মক আধান। এই ঋণাত্মক আধানগুলো কিন্তু কাছাকাছি আসতে চাইছিল না, তা সত্ত্বেও কিন্তু আমরা এনে রেখেছি। এখন এরা নিজেদের মধ্যে বিকর্ষণ শুরু করে দেবে, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দেবে, একে অপরকে দূরে সরিয়ে দিতে চাইবে। হ্যাঁ, কেননা আমরা জানি ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে, এবং ধনাত্মকগুলোর ক্ষেত্রেও তাই। তারাও নিজেদের মধ্যে বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার যদি এরা দূরে হয়ে যাওয়ার চেষ্টা করে, তার মানে কি করবে? একটা ইলেকট্রন এখানে যদি ধরে নিই, মুক্ত ইলেকট্রনই আছে, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করতে করতে দূরে সরিয়ে দেবে, ঠেলতে থাকবে। আর
একদম পরিবাহী তারের সংলগ্ন যে ইলেকট্রনটা আছে, যে পরিবাহী তারটার কাছাকাছি যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা গিয়ে ধাক্কা মারবে কাকে? পরিবাহী তারে থাকা মুক্ত ইলেকট্রনগুলোকে। পরিবাহী তারের ভেতর যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তাদেরকে ধাক্কা মারবে। পরিবাহী তারের ভেতর যে মুক্ত ইলেকট্রনগুলোকে ধাক্কা মারবে, এই মুক্ত ইলেকট্রনটা তার পাশের মুক্ত ইলেকট্রনকে ধাক্কা মারবে, তার পাশের মুক্ত ইলেকট্রনকে ধাক্কা মারবে। এমনি করতে 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 এই মুক্ত ইলেকট্রনগুলো আস্তে 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 কার দিকে এগোতে থাকবে? এই ধনাত্মক বিভবের দিকে এগোতে থাকবে। আচ্ছা, বিভবের ক্ষেত্রে ধনাত্মক বিভবে যদি কোনো কণা থাকে, ধনাত্মক বিভবে থাকা কণাকে কি বলি আমরা? হ্যাঁ, ধনাত্মক বিভবে থাকা কণাকে বলি উচ্চ বিভব। তাহলে এই জায়গাটা কি আছে বাবু? উচ্চ বিভব। হায়ার পটেনশিয়াল। আর এই জায়গাটাকে বলবো আমরা লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব। এই জায়গাটা বিভবের সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। এবার তাহলে ইলেকট্রনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে? মুক্ত ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। হ্যাঁ, তাহলে এদিকে কে যাচ্ছে বাবু? ইলেকট্রন। ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে? ইলেকট্রনগুলো যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর হ্যাঁ, আর এখানে তো শক্তি জমা রয়েছে। যেই ইলেকট্রনগুলো এসে ঢুকতে শুরু করবে, তার মানে আস্তে আস্তে নিউট্রালাইজ হতে থাকবে, নিস্তরিত হতে থাকবে। আর এখানে যে শক্তিগুলো জমা ছিল, সেই শক্তিগুলো আস্তে আস্তে এই চলতে থাকবে। এই শক্তিগুলো আস্তে আস্তে চলতে থাকবে। এই যে একটা অদৃশ্য শক্তি, এটাই আমাদের বিদ্যুৎ শক্তি। এই যে অদৃশ্য একটা শক্তি, যেটা পরিবাহিতে ইলেকট্রন প্রবাহের ফলে পাচ্ছি, সেটাই আমাদের তড়িৎ শক্তি। তার মানে এই যে আমরা আগে থেকে যে এখানে শক্তি দিয়ে রেখেছি, তার মানে আগে থেকে আমাদেরকে কিন্তু শক্তি দিয়ে রাখতে হচ্ছে। সেটা আমাদের বাড়ির ইলেকট্রিক কারেন্ট হোক, বা আমাদের কোনো ব্যাটারিতে তড়িৎ প্রবাহ হোক ব্যাটারির দ্বারা, সেই ক্ষেত্রে আমাদের আগে থেকে শক্তি দিয়ে রাখতে হচ্ছে। এই অদৃশ্য শক্তিটা কিন্তু প্রবাহিত হতে শুরু করেছে বাই কনভেনশন, প্রচলিত প্রথা অনুযায়ী। বাই কনভেনশন, আবার বলছি কিন্তু কনভেনশনালি প্রচলিত প্রথা অনুযায়ী আমাদের তড়িৎ প্রবাহের দিকটা ধরা হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কে যাচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে ইলেকট্রন। আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহ। এটা কিন্তু প্রচলিত প্রথা অনুযায়ী। কেউ দেখতে পায়নি যে কোন দিকে তড়িৎ যাচ্ছে বা যাচ্ছে না। হ্যাঁ, এবার তুমি বলবে স্যার না, যখন বলছে এটা দিয়ে যাবে, কিন্তু যদি আমি দুটো তার কোথাও কানেক্ট করি, এই যে দেখো দুটো তার কিন্তু লাগবেই। এই যে এটা তৈরি হলো, এটাকে কি বলবো আমরা? এই সিস্টেমটাকে বলবো বদ্ধ বর্তনী। কি বলবো? বদ্ধ বর্তনী বা ক্লোজড লুপ। এই সিস্টেমটাকে বলবো বদ্ধ বর্তনী বা ক্লোজড লুপ। এই যে বদ্ধ বর্তনীটা তৈরি হলো, এটা দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হতে থাকছে। একদিক ইলেকট্রন আসছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাচ্ছে? তড়িৎ প্রবাহ। যদি বিভবের পার্থক্য না থাকে, যদি এখানে বিভবের পার্থক্য না থাকতো, তড়িৎ প্রবাহ কি হতো? না। হ্যাঁ, তড়িৎ প্রবাহ কিন্তু হতো না। তড়িৎ প্রবাহ করানোর জন্য আমাদের বিভবের পার্থক্য কিন্তু বজায় রাখতে হবে। বিভবের পার্থক্য যদি না থাকে, তাহলে তড়িৎ প্রবাহ কখনো হবে না। এটা আমরা খুব খেয়াল রাখবো। বিভবের পার্থক্য রাখতেই হবে। একটা জায়গাকে নিম্ন বিভব আর একটাকে উঁচু বিভব করতে হবে। দুটো পয়েন্টকে নিয়ে, একটাকে উঁচু বিভব একটাকে
নিচু বিভব, একটাকে উচ্চতে একটাকে নিম্নতে, মানে একটাতে অনেক ধনাত্মক আধান আর একটাতে ঋণাত্মক আধান দিয়ে আমরা এটা করতে পারি। এবার এগুলোকে আনার জন্য বাইরে থেকে আমাকে শক্তি দিতে হয়, আর যে শক্তিটা দিয়ে আমরা এই ধনাত্মক আর ঋণাত্মক করি সেই শক্তিটাকেই কিন্তু আমরা আসলে ফিরে পাই। মানে শক্তির সংরক্ষণ সূত্র কিন্তু এখানেও খাটে, শক্তির সংরক্ষণ সূত্র এখানেও খাটছে। তা আরেকবার বলে দিচ্ছি, প্রচলিত প্রথা অনুযায়ী তড়িৎ প্রবাহ ধরা হয় ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর ইলেকট্রন যাচ্ছে, দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো ইলেকট্রন ছিল, মাইনাস মান থাকা মানে অনেকগুলো ইলেকট্রন থাকা, পরস্পরে ধাক্কাধাক্কি করছিল, ধাক্কাধাক্কি করতে করতে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলোকে ধাক্কা মারছিল, মারতে মারতে এরকম করে ইলেকট্রনগুলো এগোতে থাকে। তাহলে আমরা জেনে গেলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ইলেকট্রন প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর বিভব পার্থক্য আছে বলেই এটা সম্ভব হচ্ছে, বিভব পার্থক্য যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তার জন্য তড়িৎ প্রবাহের জন্য আমাদের বিভব পার্থক্য কিন্তু একান্তই রাখা জরুরি। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, বদ্ধ বর্তনী, এই যে এটা ক্লোজ লুপ, এখানে যদি আমি হঠাৎ করে তারটা কেটে দিই, এখানে যদি আমি এটা কেটে দিই, এই জায়গাটা যদি আমি কেটে দিই, তাহলে কিন্তু আর তড়িৎ প্রবাহিত হতে পারবে না। এই জন্যই আমরা দেখেছি যে কোনো জায়গায়, যে কোনো আমাদের বাল্ব হোক, ফ্যান হোক, পাখা, যা কিছুই হোক না, ফ্যান পাখা একই জিনিস, যে কোনো জায়গায় দুটো তার কিন্তু লাগে। ইভেন মোবাইলের চার্জারও চার্জ করতে কিন্তু দুটো তার লাগে। আমাদের দেখে মনে হয় একটা তার, কিন্তু আসলে দুটো পয়েন্টে গিয়ে মিলিত হয়, ওর ভেতর দিয়ে দুটো সরু তার থাকে। দুটো তার না হলে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারবে না, মানে ক্লোজ লুপ ফর্ম করবে না, বদ্ধ বর্তনী তৈরি হবে না। আর বদ্ধ বর্তনী যদি তৈরি না হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। আমরা দেখতে পেলাম এই যে গোল গোল করে ঘুরছে, এই বদ্ধ বর্তনী না হলে তড়িৎ প্রবাহিত হবে না। যদি আমরা কোনো কারণে এখানে কেটে দিই, এটাকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি। যদি এখানে একটা সুইচ লাগিয়ে দিই, সুইচ লাগিয়ে দিলে তারটাকে কখনো ওপেন করে দেবে, আবার তারটাকে জুড়ে দেবে। ওই সুইচটার কাজ হচ্ছে সেটা, তারটাকে কেটে দেওয়া, তারটাকে আবার জুড়ে দেওয়া। যদি তারটাকে কেটে দেয় তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। আর যদি তারটাকে জুড়ে দেয় তখন হয়ে যাবে বদ্ধ বর্তনী বা ক্লোজ লুপ। আর এইরকম করে আমাদের তড়িৎ প্রবাহ চলতে থাকবে। এবার যদি আমাদের অন্য কোথাও কারেন্ট নেওয়ার দরকার হয়, ধরো আমি কোনো বাল্ব জ্বালাবো, তাহলে কি করব, আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি, এখান থেকে একটা তার নিয়ে নেব, এখান থেকে একটা তার নিয়ে নেব, এখান থেকে একটা তার নিয়ে নিলাম, এখান থেকে একটা তার নিয়ে নিলাম, বা আমরা এখান থেকে একটা তার নিয়ে এলাম, এখান থেকে একটা তার নিয়ে নিলাম, নিয়ে বাল্বটা লাগিয়ে দিলাম, এমনি করে দিলাম, বাল্বটা লাগিয়ে দিলাম, এমনি করে দিলাম। তার মানে এখানেও দেখছি এই যে আমরা তার নিয়ে নিলাম, হঠাৎ করে তার নিয়ে নিলাম, এই যে এখানেও কিন্তু এটা একটা কি ক্লোজ লুপ ফর্ম করে গেল। এখানেও একটা, এখান দিয়ে কারেন্ট আসবে কিছুটা, গিয়ে এদিক দিয়ে আবার চলে যাবে। মানে বদ্ধ বর্তনী তৈরি হতেই হবে। বদ্ধ বর্তনী যদি না হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তাহলে আমরা তড়িৎ প্রবাহ কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় হচ্ছে, কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব শিখে গেলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আবার একটু আমরা এবার টপিক অনুযায়ী আলোচনা করব। এবার চলে আসবো আমরা আমাদের বইয়ে, আমরা এখন বই অনুসারে আলোচনা করব। হ্যাঁ, তোমরা যারা ছায়ার নতুন বইটা ফলো করছো তারা যদি প্রথমেই বইটা খোলো, মানে আমি 2020 সালের বইয়ের কথা বলছি, 2020 সালের বইটা যদি তোমরা খোলো তাহলে দেখতে পাবে যে প্রথমেই আমাদের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র আলোচনা করার ক্ষেত্রে প্রথমে যে টপিকটা নিয়ে আমাদের আলোচনা করেছে সেই টপিকটা হচ্ছে তড়িৎ বিজ্ঞানের একক সমূহ। তড়িৎ বিজ্ঞানের একক সমূহ আমি লিখে দিচ্ছি। তড়িৎ বিজ্ঞানের একক সমূহ। হ্যাঁ, তড়িৎ বিজ্ঞানের এককগুলো কি কি? তড়িৎ বিজ্ঞানের এককগুলো হচ্ছে আচ্ছা, তড়িৎ বিজ্ঞানের এককগুলো ভোল্ট, তারপরে ওয়াট, এই জিনিসগুলো আগে কিন্তু কেবলমাত্র ব্যবহারিক একক হিসেবে ব্যবহার করা হতো। ভোল্ট, ওয়াট, এইগুলোকে ভোল্ট, ওয়াট, এই এককগুলোকে কিন্তু ব্যবহারিক একক। ব্যবহারিক একক মানে কি, যেভাবে গ্রামের দিকে কি করা হয়, দৈর্ঘ্যের এককের ক্ষেত্রে বৃথা দিয়ে মাপা হয়, এই যে হাত দিয়ে, বা হাত দিয়ে মাপা হয়।
এগুলোকে কি কিন্তু আমরা ফিজিক্সে, পদার্থবিজ্ঞানে কোথাও কোনো বইয়ে লিখি না, বা এটাকে স্বীকৃতি দেওয়াও হয়নি কোথাও। ঠিক একই রকম আগে ভোল্ট বা ওয়াটকে কি করা হতো, ভোল্ট বা ওয়াটকে লেখা হতো কোথায়, ভোল্ট বা ওয়াটকে লেখা হতো ব্যবহারিক একক হিসেবে। এই এককগুলোর কিন্তু আগে কোনো থিওরিটিক্যালি গুরুত্ব দেওয়া হয়নি, বা থিওরিটিক্যালি একে কোনো বইয়ে বসানো হয়নি। কিন্তু পরে এইগুলোকে কি করা হয়েছে, এসআই এককে নিয়ে নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এখানে এগুলোকে আমরা ব্যবহার করব ব্যবহারিক একক হিসেবে শুধু না, এগুলোকে আমরা থিওরিটিক্যালি এবং আন্তর্জাতিক একক সিস্টেম পদ্ধতিতে যে এসআই, আন্তর্জাতিক একক পদ্ধতি যেটা এসআই, সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা ব্যবহার করব। তাই আমরা এইটাকে আমরা এখন ব্যবহার করব আন্তর্জাতিক একক পদ্ধতিতে নিয়ে ভোল্ট বা ওয়াটকে আমরা শুধু প্রচলিত বা ব্যবহারিক একক হিসাবে ব্যবহার করব না। এবার এরপরে যদি আমরা যাই, এরপরে টপিক দেখতে পাবে তোমরা তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে জলপ্রবাহ বা তাপ প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে। জলপ্রবাহ বা তাপ প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে। যেভাবে যদি কোথাও জলতলের পার্থক্য থাকে, তোমরা ছবিটাতেও দেখতে পাবে, বইয়ের যে ছবিটাতে আছে সেই ছবিটাতেও দেখতে পাবে, যদি কোথাও জলপ্রবাহ, যদি কোথাও জলতলের পার্থক্য থাকে বা উষ্ণতার পার্থক্য থাকে, উষ্ণতার পার্থক্য বা জলতলের পার্থক্য থাকে, তাহলে সেখানে জলপ্রবাহ বা তাপ প্রবাহ হয়ে থাকে। ঠিক একই রকম আমরা একটু আগেই দেখলাম তড়িৎ প্রবাহ কখন হবে, যখন ভোল্টেজের ডিফারেন্স থাকবে বা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। হ্যাঁ, তার মানে এখন জানবো আমরা যে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি। আমরা তো জেনে গেলাম যে যদি বিভবের পার্থক্য থাকে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে বা হবে, যদি তাকে পরিবাহী তার দিয়ে যুক্ত করে বদ্ধ বর্তনী তৈরি করা হয়। এখন আমরা জানব প্রবাহ মাত্রা কি। প্রবাহ মাত্রা আমরা কাকে বলবো? প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আধান বাই সময়। একক সময়ে যত পরিমাণ আধান প্রবাহিত হবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা দেখলাম একটু আগেই যে সেখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আচ্ছা, ইলেকট্রন কি নিয়ে যাচ্ছে? ইলেকট্রনের ভেতর কোন ধর্মটা আছে? আধান। হ্যাঁ, ইলেকট্রন আধানকে নিয়ে যাচ্ছে। এবার এই আধান কতটা যাচ্ছে, কি হারে যাচ্ছে, সেটা যদি হিসাব করি সে তখনই আসবে প্রবাহ মাত্রার গল্প। কীরকম? আমরা ধরে নিলাম যে যদি 10 কুলম আধান যেতে সময় লাগে 5 সেকেন্ড, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার। এই তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। এবার যদি এমনটা হয় 10 সেকেন্ড তড়িৎ 10 কুলম আধান যেতে সময় 5 সেকেন্ড না নিয়ে, যদি এখন কম নেই সেকেন্ড, কম সময় নেই 2 সেকেন্ড, তাহলে কি হবে? আধান যাওয়ার হারটা বেড়ে গেল না? প্রথমে লাগছিল 5 সেকেন্ড, তারপরে যদি 2 সেকেন্ড লাগে তাহলে কি বেড়ে গেল? তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে গেল। ঠিক একই রকম যদি 5 সেকেন্ডে 10 কুলম আধান না গিয়ে 5 সেকেন্ডে 5 কুলম আধান যায়, তখন কি হবে? হ্যাঁ, তখন 5 সেকেন্ডে যদি 5 কুলম আধান যায়, আগে যাচ্ছিল 10 কুলম, সেক্ষেত্রে কিন্তু আধান যাওয়ার হারটা কমে গেল। তখন বলবো যে তড়িৎ প্রবাহ মাত্রা কমে গেল। তার মানে কোথাও যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে চাই, আমাকে দেখতে হবে কোনো একটা পরিবাহীর ভেতর দিয়ে, একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে কতটা আধান প্রবাহিত হলো। কতটা আধান মানে কতগুলো ইলেকট্রন পাস করলো, আর ইলেকট্রনের আধান বা
আমরা তো জানি সেখান থেকে আমরা মোট আধান বের করে নেব, কতটা আধান পাস করলো এবং কতটা সময় নিল, তখন আমরা কিন্তু পেয়ে যাব তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে ডিনোট করি, আর আধানকে ডিনোট করি কিউ দিয়ে, আর সময়কে ডিনোট করি আমরা টি দিয়ে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এটা মুছে দিলাম, এখান থেকে আমরা লিখতে পারবো Q equals to I T। তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি আমরা সময় দিয়ে গুণ করি, তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি আমরা সময় দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা আধান পেয়ে যাব, মোট আধান পেয়ে যাব। এমনটা হতে পারে কখনো তো সমহারে আধান নাও যেতে পারে। যদি আধান সমহারে না যায় তাহলে সেক্ষেত্রে কি করব, হ্যাঁ, কত প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে যদি আমরা সমহারে আধান না যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি তড়িৎ আধান পেতে গিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সময় গুণ করব না। সরাসরি গুণ করলে আসবে না, কারণ তড়িৎ আধান ভ্যারি করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন তড়িৎ আধান গিয়েছে, তার মানে প্রবাহ মাত্রা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা সরাসরি যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে সময় দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা তড়িৎ আধান পাবো না। সেক্ষেত্রে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। তখন যদি আমাদের তড়িৎ আধান ভ্যারি করে, সময়ের সঙ্গে যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নেব বা সমাকলনের সাহায্য নেব। কীরকম, তখন আমরা পাবো ইন্টিগ্রেশন কিউ ইকুয়ালস টু আই ডিটি করে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নেব। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে কখন কতটা গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের হিসেবগুলো পেয়ে যাব এবং মোট আধান পেয়ে যাব। তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক কি হবে, আমরা তো জেনেই গেলাম যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার কখন বলবো, 1 অ্যাম্পিয়ার তখনই বলবো, এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি এখান ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার তখনই বলবো যদি 1 কুলম আধান 1 সেকেন্ডে প্রবাহিত হয়। যদি 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হয় সেক্ষেত্রে বলবো 1 অ্যাম্পিয়ার। তাহলে কতটা তড়িৎ প্রবাহিত হয়েছে, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কখন বলবো, যদি 1 কুলম আধান যেতে 1 সেকেন্ড সময় নেই, তখন বলবো আমরা 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার একক যদি জিজ্ঞেস করা হয় কি বলবে, যে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ড। তাহলে আমরা যদি কুলমকে লিখি ভালোভাবে, কুলম ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। চলো এবার আমরা দুটো উদাহরণ দেখব। দুটো উদাহরণ রয়েছে তোমাদের বই, হ্যাঁ, এবার উদাহরণগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। হ্যাঁ, এখন আমরা উদাহরণের অঙ্কটা পড়ব। দেখা যাক উদাহরণ অঙ্কটাতে কি বলেছে। উদাহরণ অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ অঙ্কটাতে বলেছে সময় টি এর ওপর একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ আই এর নির্ভরতাটি হল আই ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িতাধান অতিক্রম করবে। সময় টি এর ওপর একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই কীরকম নির্ভর করে সেটা বলে দেওয়া রয়েছে। কীরকম নির্ভর করে বলে দেওয়াই রয়েছে যে আই ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। এবার আমাকে বলেছে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পর্যন্ত কতটা আধান প্রবাহিত হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সময় যদি পরিবর্তিত হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। তার মানে কি, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের এটা সরাসরি গুণ করে আসবে না। এর জন্য আমাদের প্রতি মুহূর্তে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তিত হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তিত হচ্ছে, তাই আমরা এখানে কাজে লাগাবো যেটাকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। স্বাভাবিকভাবে আমাদের তাহলে কিউ ইকুয়ালস টু বের করার জন্য আমরা একটু আগেই যেটা লিখেছি আই
ডিটি ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে দিতে হবে, ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে দেব। এবং লিমিট কত দূর নেব? লিমিট আমরা গোড়া থেকে নিয়ে নেবো 0 থেকে 2। প্রথমে আমাদের বলে দিয়েছে যে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হিসাব করে দেখাও। তার জন্য আমরা লিমিট নিয়ে নিলাম 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। এবার বলে দেখা যাক কি আছে। আয়ের ভ্যালুটা আমরা কত জানি, একটু আগেই লিখলাম 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5 0 to 2 dt। একে যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে কি হবে? আমরা সবগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিলাম। আলাদা আলাদা কীরকম লিখলাম? প্রথমটাকে 3t স্কোয়ার ডিটি প্লাস 2t ডিটি প্লাস 5 ডিটি লিখে দিলাম। হ্যাঁ, এবার এগুলোকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের ফর্মুলা আশা করি সবার জানা রয়েছে। হ্যাঁ, ওই প্রথমে দেখতে পাচ্ছি এখানে 3টা কনস্ট্যান্ট, তাহলে 3টা বাইরে চলে আসলো। আর টি স্কোয়ারের কি হবে? টি কিউব। গুড, ফর্মুলা লিখে দিলাম, যদি কারো যারা ভুলে যাও দেখে নেবে। এটা করানো হয়েছে তোমাদের নিশ্চয়ই। প্লাস সি একটা কনস্ট্যান্ট আছে, কিন্তু যেহেতু এখানে লিমিট দেওয়া রয়েছে যে 0 থেকে 2, এখানে যেহেতু লিমিট দেওয়া রয়েছে 0 থেকে 2, তাই এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট আসবে না। তাহলে এটাকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট বা নির্দিষ্ট সমাকল। নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কোনো ধ্রুবক আসে না। ধ্রুবক কখন আসে? যখন অনির্দিষ্ট সমাকল হয়। তাহলে টি কিউব প্লাস তাহলে কত হবে? এটা বাই 3। আমরা কি করলাম? 3টাকে বাইরে নিয়ে চলে আসলাম। এই 2টাকেও বাইরে নিয়ে চলে এসেছি, এই 2টাকেও বাইরে নিয়ে চলে আসলাম, এই 2টাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে আমাদের দাঁড়াবে 22 কুলম। তাহলে কতটা আধান? 22 কুলম। তাহলে মোট কতটা আধান প্রবাহিত হবে? 22 কুলম আধান প্রবাহিত হবে। তাহলে হয়ে গেল না? দেখো অঙ্কটা আরেকবার দেখে নাও। দেখো আমাদের কতটা আধান প্রবাহিত হবে? 22 কুলম আধান প্রবাহিত হবে। এবার আমরা চলে যাব দ্বিতীয় উদাহরণে। হ্যাঁ, প্রথমটা একটু দেখে নাও, যাদের কনফিউশন রয়েছে। আমরা এবার দ্বিতীয় উদাহরণটাতে চলে যাব। দ্বিতীয় উদাহরণটা একটু জটিল রয়েছে। সবাই দ্বিতীয় উদাহরণটা পড়ো তো দেখি। হ্যাঁ, আমি পড়ছি, আমার সাথে সাথে দেখে নাও। কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই ইকুয়াস টু 4 পাই সাইন পাই টি। আই ইকুয়াস টু কত আছে? 4 পাই, সামনে সাইন পাই টি। এখানে কিন্তু সাইনের ফাংশন, সাইনোসোডিয়াল ফাংশন রয়েছে। এত এম্পিয়ার এ আছে দেওয়া, এ মানে এম্পিয়ার হলে টি ইকুয়াস টু 0 থেকে টি ইকুয়াস টু 1 সেকেন্ড সময়ে এবং টি ইকুয়াস টু 1 থেকে টি ইকুয়াস টু 2 সেকেন্ড সময়ে তারটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ আদানের পরিমাপ কত?
এখানে তাই আমাদের দেখো এখানেও কিন্তু ফাংশনটা সময়ের ওপর নির্ভর করছে, সময়ের ওপর নির্ভর করা মানেই প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, আর প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে মানেই আমাদের এখানে কিন্তু সরাসরি গুণ করতে পারবো না। আমরা কি ব্যবহার করব? ইন্টেগ্রেশন বা সমাকলন। আবার ঠিক আছে, আবার লিখে নিই। I equals to 4 pi sin pi t। এবার আমাকে বের করতে হবে কি? কিউ। কিউ আমরা কি জানি? লিমিট নিয়ে নেব। লিমিট আমরা ধরে নিলাম t1 থেকে t2 আরবিট্রারি। পরে t1 আর t2 এর ভ্যালু আমরা বসিয়ে দেবো। প্রথমে আমরা ধরে নিলাম t1 থেকে t2। লিখে নিলাম আয়ের যা ভ্যালু দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নিলাম, আয়ের ভ্যালু যেটা দেওয়া রয়েছে। আচ্ছা, সাইনের ইন্টিগ্রেশন করলে কত হয়? হ্যাঁ, কস হয়। আর যদি কোনো কনস্ট্যান্ট থাকতে পারে সেটা নিচে নেমে যায়, একদম ঠিক। এখানে 4 পাই আছে, 4 পাই বাইরে চলে আসবে, কস পাই টি হয়ে যাবে বাই পাই হয়ে যাবে t1 t2। দেখো তো এই যে সাইনের এখানে কি ছিল? পাই ছিল, পাইটা নিচে নেমে গেল, কস পাইটি লিখলাম, আর ওখানে পাই t1 থেকে t2। গুড। তার মানে এখানে আমি কি লিখবো? এটাকে 4 পাই, পাই পাই কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 টিকে থাকলো, cos পাই t2 cos পাই t2 মাইনাস cos পাই t1, তাই না? হ্যাঁ, cos পাই t1 cos পাই t2। গুড। এবার কি লিখবো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো। আমরা একটা ভুলে গেছি, সাইন ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস হয় না? গুড। সামনে একটা মাইনাস হয়ে যাবে। গুড। আচ্ছা, এখানে যদি মাইনাসটা বসিয়ে দিই তাহলে একটা সামনে কি থাকবে আমার? মাইনাস বসে থাকবে। হ্যাঁ, গুড। সামনে মাইনাস বসে থাকবে, থাকো। বই দেখবে মাইনাসটা বসিয়ে এখানে কস পাই t1 মাইনাস পাই t2 করেছে। আমি যেহেতু মাইনাসটাকে সামনে রেখে দিয়েছি তাই আমি কস কি করলাম? পাই t2 মাইনাস কস পাই t1 করলাম। বই যেহেতু মাইনাসটাকে ওরা ভেতরে ঢুকিয়ে দিয়েছে তাই কস পাই t1 মাইনাস কস পাই t2 করেছে। এবার নাম্বার 1, নাম্বার 1, t1 কত? নাম্বার 1 এ t1 দেওয়া রয়েছে 0 আর t2 1। t1 0 t2 1। এবার যদি আমি t1 এর জায়গায় বসিয়ে দিই 0 আর t2 এর জায়গায় 1, তাহলে কি আসবে? যেটা দাঁড়াবে, আমরা যদি আধানের প্রথম আধানটাকে যদি আমরা q1 দিয়ে ডিনোট করি, q1 কত দাঁড়াবে? cos 8 কুলম। কত দাঁড়ালো? 8 কুলম। cos পায়ের ভ্যালু t2 এর জায়গায় 1 বসিয়ে দিলাম, আর t1 এর জায়গায় 0 বসিয়ে দিলাম, আর cos পায়ের ভ্যালু -1, cos 0 এর ভ্যালু 1। তাহলে -4 -1 -1 -2, -2 এ 4 2 আর 8, তাহলে 8 কুলম। কত হলো? 8 কুলম। দ্বিতীয় নাম্বারে t1 কত? দ্বিতীয় নম্বরে t1 দেওয়া রয়েছে আমাদের 1 সেকেন্ড, 1। আর t2 কত? t2 দেওয়া রয়েছে আমাদের 2 সেকেন্ড। গুড। তো তারপরে সেখানে যদি আমি চার্জটাকে বলি q2, কত বলি? q2। তাহলে q2 কত হবে আমাদের? q2 হবে 4 -4 cos t2 এর ভ্যালু কত? 2, 2 পাই মাইনাস t1
কস টু পাইয়ের ভ্যালু কত? -1। গুড। কস টু পাইয়ের ভ্যালু -1। হ্যাঁ, -1। তাহলে -1 যদি হয়, তাহলে এটা কত হবে আমাদের? কস টু পাই না, কস টু পাই এখানে দাঁড়ালো আমাদের কস টু পাই -1। +1, ভুল লিখেছি আমি, তাই তো? +1 আর কস মাইনাস, কস মাইনাসে মাইনাস মাইনাস +1 হয়ে যাবে। গুড। তাহলে দাঁড়ালো -8 কুলম। -8 কুলম। গুড। তাহলে আমরা কি হলো দেখতে পেলাম যে প্রথম ক্ষেত্রে 8 কুলম আর দ্বিতীয় ক্ষেত্রে -8 কুলম আধান প্রবাহিত হবে। এখানে কিন্তু একটা জিনিস ভাববার রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা এই ফাংশনটা কিসের? সাইনোসোডিয়াল ফাংশন। সাইনোসোডিয়াল মানে সাইনের উপর নির্ভর করছে। হ্যাঁ, এটা আমাদের যে ইকুয়েশনটা, সেটা কিন্তু পরিবর্তী প্রবাহের ইকুয়েশন। কার ইকুয়েশন? পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে একবার এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, একবার ওদিক দিয়ে। হ্যাঁ, দিক পরিবর্তিত হতে থাকে। আমরা পরে দেখাবো সেটা যখন আলোচনা করব। এখানে সেই জন্যই একবার ধনাত্মক এসছে আর একবার ঋণাত্মক এসছে, এবং এর টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, 2 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরের সেকেন্ডে কিন্তু অন্যদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই এখানে আমাদের একবার প্লাস একবার মাইনাস এসেছে। এবার তড়িৎ প্রবাহের প্রচলিত দিক, তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কিন্তু আমরা একটু আগে আলোচনা করে নিয়েছি। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোন দিকে ধরা হয় বাবু? হ্যাঁ, তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোন দিকে ধরা হয় বলো? তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোন দিকে ধরা হয়? হ্যাঁ, ধনাত্মক আধান থেকে, না, ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভবের দিকে। গুড। মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আচ্ছা, আর এখানে দেখো একটা জিনিস বারবার উল্লেখ করে দিয়েছে, প্রচলিত প্রথা অনুসারে কিন্তু কেউ দেখতে যায়নি তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে। আমরা হ্যাঁ, দুটো তার ধরলেই কিন্তু শক খাবো। যে দুটো তার আমি এঁকেছিলাম পরিবাহী, একটা এদিক দিয়ে একটা ওদিক দিয়ে, এই যে প্লাসগুলো ছিল একবার মাইনাসগুলো ছিল, এভাবে যখন যুক্ত করেছিলাম ওই দুটো তার দিয়ে, দুটো তারের মধ্যে একটা তার যে কোনো তার ধরলে কিন্তু শক খেতাম। তাহলে কিন্তু প্রচলিত প্রথা অনুসারে ধরা হয় যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহিত হয় এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন প্রবাহিত হয়। গুড। এরপরে দেখো যে সমপ্রবাহ বলে একটা জিনিস। সমপ্রবাহ কাকে বলবো? পরিবাহীর মধ্যে যদি একই দিকে একটানা তড়িৎ প্রবাহিত হতে থাকে, সেটাকে বলবো আমরা সমপ্রবাহ। সমপ্রবাহ। আর পরিবর্তী প্রবাহ, যদি প্রবাহের মধ্যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে হয়তো কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহটা কি হচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে নিচ্ছে, একবার এদিক থেকে এদিকে যাচ্ছে, একবার ওদিক থেকে ওদিকে যাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা পরিবর্তী প্রবাহ। তড়িৎ প্রবাহের উৎস। এবার আছে তড়িৎ প্রবাহের উৎস। তড়িৎ প্রবাহের উৎসে তোমরা দেখো একটা চিত্র দেওয়া রয়েছে, বইটাতে একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রটা দেখে ভালো করে বুঝতে পারবে, একটা জলপ্রবাহকে দেখানো হয়েছে, যেখানে একটা জলতল রয়েছে, দুটো জলতল রয়েছে, একটা উঁচু জলতল, একটা নিচু। কোথা থেকে কোথায় যাবে জল? উঁচু থেকে নিচুতে। এবার যদি কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে দুটো জলতল সমান হয়ে গেছে, তখন কি আর জলপ্রবাহ থাকবে? না, থাকবে না। তা আমরা যদি আবার বাইরে থেকে ফোর্সফুলি, বাইরে থেকে যদি শক্তি প্রয়োগ করে আবার জলতলের উচ্চতাটা আলাদা করতে পারি, একটা উচ্চতা বেশি একটা উচ্চতা কম, তখন কিন্তু আবার জলপ্রবাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ, বাইরে থেকে কিন্তু আমাকে শক্তি দিতে হচ্ছে, যেটা আমরা পি যে দিয়ে দেখিয়েছি, পয়েন্টটাতে পি দিয়ে একটা পয়েন্ট আছে দেখো, সেখানে কিন্তু আমরা দেখিয়েছি। ঠিক একই রকম আমাদের একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভবও রয়েছে ছবিতে জলতলের পাশে। সেখানে কিন্তু দেখো
এ এর বিভব বেশি, বি এর বিভব কম দেখানো হয়েছে। এ বিন্দুটার বিভব বেশি আর বি বিন্দুটার বিভব কম। ছবিটার দিকে লক্ষ্য করবে, বইটাতে লক্ষ্য করবে। সেখানে তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? এ থেকে বি এর দিকে। এবার কিছুক্ষণের মধ্যে দেখা গেল দুটোর বিভবের পার্থক্য আর নেই, দুটোর বিভব সমান হয়ে গেল। তখন কি আর তড়িৎ প্রবাহিত হবে? না, তখন আর তড়িৎ প্রবাহিত হবে না। সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে বাইরে থেকে শক্তি দেব, শক্তি দিয়ে আবার বিভবটাকে ফিরিয়ে আনবো, বিভবের পার্থক্যটাকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, বিভবের পার্থক্যটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তখন তাহলে কি হয়ে যাবে? আবার তড়িৎ প্রবাহিত হতে শুরু করে দেবে। হ্যাঁ, বাইরে থেকে আমাদের তাহলে কি আনতে হবে? এই বিভবের পার্থক্যটা ফিরিয়ে আনতে হবে। এই যে একটা সিস্টেম, যে সিস্টেমের ফলে আবার বিভব পার্থক্যটাকে ফিরিয়ে আনছি, এই যে একটা ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থাটাকে আমরা বলি তড়িৎ উৎস। কি বলি বাবু? তড়িৎ উৎস। তাহলে এখানে পি যে বিন্দুটা দেখতে পাচ্ছ তোমরা ছবিটাতে, পি, সেই বিন্দুটাই কিন্তু তড়িৎ উৎস হিসেবে কাজ করছে। সেখানে এই তড়িৎ উৎস হিসেবে বা সোর্স অফ বলো, ইলেকট্রিসিটি। গুড, সোর্স অফ ইলেকট্রিসিটি। এবার আমরা জানবো তড়িৎ বর্তনী। তোমরা এই যে আমি একটু আগেই যে ছবিটা দেখেছিলাম, প্লাস মাইনাস করে দেখিয়েছিলাম না একটা ছবি, সেখানে পুরোটাকে কি বলেছিলাম? তড়িৎ বর্তনী। হ্যাঁ, এখানেও কিন্তু সেই জিনিসটাই রয়েছে। এখানেও তোমাদের ছবিটাতে যদি দেখো, তো ছবিটাতে দেখবে বদ্ধ বর্তনী রয়েছে, এ থেকে বি, বি থেকে পি, পি থেকে আবার এ, এই পুরোটাকে বলা হয় তড়িৎ বর্তনী। এবার মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী, যদি আমরা একটা সুইচ লাগিয়ে দিই এর মাঝে, যেটা আমি প্রথম দিকে দেখিয়ে দিয়েছি, একদম প্রথম দিকে দেখিয়ে দিয়েছি, যদি আমরা তারটাকে কেটে দিই তাহলে মুক্ত, আর তারটাকে যদি জোড়া রাখি তাহলে বদ্ধ বর্তনী। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু যদি আমরা এ পি বি এর সংযোগ বিচ্ছিন্ন করে দিই তাহলে মুক্ত বর্তনী, আর যদি সংযোগটা রাখি তাহলে বদ্ধ বর্তনী। মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে না, বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। এবার বলেছে যে তড়িৎ প্রবাহের সুষমতা, ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট মানে যে তড়িৎ প্রবাহের সুষমতা কাকে বলবো? বর্তনীর প্রত্যেকটা বিন্দু দিয়ে যদি একই হারে তড়িৎ প্রবাহিত হয় তখন বলবো হ্যাঁ সুষম তড়িৎ প্রবাহ হচ্ছে। যদি বর্তনীর প্রতিটা বিন্দু দিয়ে একই হারে তড়িৎ প্রবাহিত হয় তাহলে বলবো সুষম প্রবাহ হচ্ছে। এবার অন্তর্বর্তনী, ইন্টারনাল সার্কিট। এখানে যে ছবিটাতে তোমরা দেখো বিপিএ সার্কিটটাতে কিন্তু ওটা তড়িৎ উৎসের দিকের ব্যাপারটা। ওখানে আমি জানি না যে তড়িৎটা কিভাবে আসছে, ওটা ভেতরের দিকের জিনিস। ওই ভেতরের দিকের যে জিনিসটা থাকে সেটাকে বলে অন্তর্বর্তনী। আর বাইরে যেখান থেকে আমরা তারগুলোকে লাগিয়ে পাখাতে জুড়বো, আমরা জুড়বো, আমাদের বাল্ব জুড়বো, সেই বর্তনীটাকে বলবো বহির্বর্তনী। এখানে বহির্বর্তনী কোনটা? এখানে এসিবি অংশটা যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এসিবি, সেটা কিন্তু বহির্বর্তনী। হ্যাঁ, এই ছবিটা বই আঁকা রয়েছে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না বোর্ডে এঁকে। এবার তড়িৎ প্রবাহের অভিমুখ তো আমরা জানি সবসময় কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে এখানে আমাদের উচ্চ বিভব কোনটা? ভি এ পয়েন্টটা উচ্চ বিভব আর বি পয়েন্টটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কে যাচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। গুড। এরপর রয়েছে তড়িৎ চালক বল। হ্যাঁ, আমরা তড়িৎ চালক বল মানে বল বলে গুলিয়ে যাব না, বল আলাদা জিনিস, তড়িৎ চালক বল আলাদা। তড়িৎ চালক বল হচ্ছে যে তড়িৎ শক্তির পরিমাণ বা স্থানান্তরিত তড়িৎ আধান। তো তড়িৎ চালক বলটা সম্বন্ধে বলে দিই যে আমাদের দেখো বাবু একটা বিভব পার্থক্য রাখতে হলো। বিভব পার্থক্য যদি না থাকতো তড়িৎ কি তাহলে প্রবাহিত হতো না? হতো না। এই যে বাইরে থেকে ফোর্সফুলি একটা বিভব পার্থক্য রাখছি, যেটার জন্য তড়িৎ প্রবাহিত হতে শুরু করে দিচ্ছে, মানে আমাদের বাইরে থেকে যে বিভব পার্থক্য না রাখি তাহলে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে না। হ্যাঁ, এই বিভব পার্থক্যটাকে যদি আমরা ভেবে নিই তড়িৎ চালক বল তাহলেও কিন্তু ভুল হবে না। তাই আমরা তড়িৎ চালক বল নিয়ে বেশি মাথা খারাপ করব না এবং এটাকে বল ভেবে গুলিয়ে যাব না। এটা কোনো প্রকারের বল না, এটা এক ধরনের শক্তি বলতে পারি। এর একক কিন্তু কখনো বলের একক হবে না, এর একক হবে জুল পার কুলম। জুল পার কুলম আমি লিখে দিচ্ছি।
এটা মানে তো ভোল্ট না, জুল পার কুলাম, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে বলবো জুল পার কুলাম। এই জুল এর একক তাহলে কি হবে, জুল পার কুলাম বা ভোল্ট। আর ভোল্ট আবার কার একক, বিভবের একক। তার মানে আমরা এটাকে বিভব ভেবে নিতে পারি, বিভবের পার্থক্য। এটাকে আমরা যখন কোনো তড়িৎ উৎস জাস্ট ক্লোজড করেছি সার্কিটটা, এখনও তড়িৎ প্রবাহ শুরু হয়নি, ঠিক সেই মুহূর্তে যে বিভব পার্থক্যটা পাবো সেটাই হচ্ছে তড়িৎচালক বল। তার মানে বিভব পার্থক্য আর তড়িৎচালক বল কোনো আলাদা জিনিস না। যদি কারেন্ট ফ্লো হওয়ার, তড়িৎ ইলেকট্রিক কারেন্ট ফ্লো হওয়ার আগের মুহূর্তে, ঠিক আগের মুহূর্তে জাস্ট ক্লোজ করেছি সার্কিটটা, তখন যদি আমরা বিভব পার্থক্যটা মেপে নিই, তখন যে বিভব পার্থক্যটা পাবো সেটাই হয়ে যাবে, হ্যাঁ, তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল নিয়ে আমরা গুলোবো না, তড়িৎচালক বল কিন্তু কোনো বল না, এটা এক ধরনের বিভব প্রভেদ। আর এর একক জুল পার কুলাম বা ভোল্ট। আর এরপরে রয়েছে বিভিন্ন কোশ্চেনগুলো রয়েছে, এরপরে তড়িৎ উৎসের শ্রেণী বিভাগ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর এখান থেকে আমি আজকের এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো, সুখে থেকো, থ্যাংক ইউ। Alright, alright, alright. Okay.